এ হলো রঘুবরণ। সে পেশায় একজন বৈদ্য। সে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন ঔষধি গাছ সংগ্রহ করে এবং তা মানুষের অসুখ হলে কাজে লাগায়। গ্রামের কেউ ছোটোখাটো রোগে অসুস্থ হলে তার ঔষধ খেলেই সহজেই তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এভাবে যা টাকা পয়সা আয় হয় তাই দিয়ে কোনো মতে তার সংসার চলে। শুনছো গিন্নি, শরীরের যে অবস্থা, কোনো কিছু আর ভাল লাগে না। আর এই সামান্য ঔষধ বেচে কি আর সংসার চালানো যায়? তা তো আমি জানি, কিন্তু কি করবে বলো? এভাবেই তো আমাদের সংসারটা চলছে। এটুকু যদি না পারো তাহলে আর আমরা কিভাবে চলবো? কিছুই আর করার নেই। এভাবেই যেভাবে হয় সেভাবেই সংসারটা চালাতে হবে। তাছাড়া তো আর বাড়তি আর কোনো উপায় আমি দেখছি না। তুমি অত টেনশন করো না। অতিরিক্ত টেনশন করলে তোমার আবার শরীর খারাপ করবে। যেভাবে যাই সেভাবেই আমরা দুজন না হয় চলবো। রঘুবৈদ্যের বউ ওই গ্রামেরই জমিদার বাড়িতে রান্নাবান্না ও ঘরের বিভিন্ন কাজকাম করত। একদিন হঠাৎ জমিদারের ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ে। অনেক বৈদ্য আসে কিন্তু কেউ তার অসুখ ঠিক করতে পারে না। বুঝলে গিন্নি, অনেক বৈদ্যই তো দেখানো হলো, কিন্তু কেউই তো কিছু করতে পারছে না। এখন কি করব বলো? আমি তো নিরুপায় হয়ে পড়েছি। আমি কিচ্ছু জানি না। যেভাবেই হোক আমার মেয়েকে সুস্থ করে তুলতেই হবে। তুমি দরকার হয় দেশ বিদেশ থেকে বৈদ্য নিয়ে এসো। শুনছো গিন্নি, আমি শুনেছি যে মহিলা আমাদের রান্না বান্নার কাজ করে তার স্বামী নাকি অনেক নামকরা বৈদ্য। তুমি একটা কাজ করো, ওই মহিলাকে যে আমার মেয়ের অসুখের কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাকে যেয়ে বলছি, দেখি সে কিছু করতে পারে কিনা। বলিও কাকি, শুনছো? তোমাকে একটা কথা বলতে এলাম। আমার মেয়ে না খুব অসুস্থ। আমি শুনেছি তোমার স্বামী নাকি অনেক বড় বৈদ্য। তুমি তাকে একটু আমাদের বাড়িতে আসতে বলো। কি? আপনার মেয়ে অসুস্থ? ও আচ্ছা, ঠিক আছে, আমি আজ বাড়িতে যেই ওনাকে বলবো তোমাদের বাড়িতে আসতে। ঠিক আছে? শুনছো, জমিদার মশাইয়ের মেয়ে নাকি অনেক অসুস্থ, তাই গিন্নিমা আমাকে বললো তোমাকে দিয়ে পাঠাতে। তুমি একটু যেয়ে দেখে এসো তো তার কি রোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, জমিদার মশাইয়ের মেয়ে বলে কথা, না গেলে কি হয়? আমি একটু পরেই যাচ্ছি। এরপর বৈদ্যমশাই জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। জমিদার বাড়িতে পৌঁছে সে জমিদারের মেয়েকে খুব ভালোভাবে দেখে সে খুবই চিন্তায় পড়ে যায়। বুঝলেন জমিদার মশাই, আপনার মেয়ের যে রোগ হয়েছে এ রোগ সহজে সারার নয়। এই রোগ যে কোনো ঔষধে সহজে সারানো যাবে না। কি বলছেন বৈদ্য মশাই? এটি আমার একমাত্র মেয়ে। এই মেয়েকে ছাড়া আমরা কেউ বাঁচবো না। আপনি যে কোনো ভাবে একটা উপায় বের করে দেন আমাদেরকে। একটা উপায় আছে, কিন্তু এই উপায় খুবই কঠিন। সহজে এই উপায়ে সেই ঔষধ পাওয়া যাবে না। আপনি আমাদের উপর একটু দয়া করুন বৈদ্য মশাই। যেভাবেই হোক আপনি সেই ঔষধ নিয়ে এসে আমার মেয়েকে সুস্থ করে দিন। আপনি যা বলবেন আমি আপনাকে তাই দেব বৈদ্য মশাই। জমিদারের অতিরিক্ত জোরাজোরিতে বৈদ্যমশাই সে ওষুধ আনতে রাজি হয়ে যায়। গিন্নি, তুমি একটু সাবধানে বাড়িতে থেকো। আমি কিছুদিনের জন্য জমিদার মশাইয়ের মেয়ের ওষুধ আনতে যাচ্ছি। তুমি আমার জন্য দোয়া করো যেন আমি ভালোভাবে বাড়িতে ফিরে আসতে পারি।
এরপর বৈদ্যমশাই বেরিয়ে পড়ে জমিদারের মেয়ের জন্য ওষুধ খুঁজতে। খুঁজতে খুঁজতে সে অনেক বন জঙ্গল পাড়ি দিয়ে ফেলে। সে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই একটা বড় গাছ দেখতে পেয়ে সে গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সে ক্লান্ত থাকায় বিশ্রাম নিতে নিতে হঠাৎ ঘুমিয়ে পড়ে। এরপর এক শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে আবার হাঁটতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পরে হঠাৎ তার দেখা হয় এক বিশাল আকৃতির নেকড়ের সাথে। নেকড়ে দেখেই সে অনেক ভয় পেয়ে যায়। কে রে তুই? আর এদিকে কোথায় যাচ্ছিস? আমি তোকে খাবো, তোকে গিলে খাবো আমি এখনই। দয়া করে আমাকে খেও না, আমি একটা খুবই দরকারি কাজে এই জঙ্গলের ভিতরে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, তোকে ছেড়ে দেব, তবে আমার প্রশ্নের উত্তর দে। বল, এমন কোন জিনিস যেটা একবার আসলে আর কখনো ফিরে পাওয়া যায় না? এর উত্তর খুবই সহজ। এর উত্তর হবে সময়, যা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাহ, তুই সঠিক উত্তর দিয়েছিস। যা, সামনে এগিয়ে যা। এরপর সে বৈদ্য আবার সামনে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় হঠাৎ দেখা হয় এক বিশাল আকৃতির ভয়ঙ্কর বাঘের সাথে। তাকে দেখে আবার সে ভয় পেয়ে যায়। কে রে তুই? এদিকে যাচ্ছিস? তোকে আমি এখন খাবো, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। দয়া করে আমাকে খেও না, আমি একটা খুবই দরকারি কাজে এই জঙ্গলের ভিতরে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তোকে ছেড়ে দেব যদি আমার এই ধাঁধার উত্তর দিতে পারিস। বল, এমন কোন জিনিস এটা ভাঙলে কিছু হয় না, বরং ভাঙতেই হয়? এর উত্তর খুবই সোজা। এর উত্তর হলো নীরবতা, যেটা ভাঙলে কিচ্ছু হয় না, বরং কথা বলার জন্য আমাদের নীরবতা ভাঙতে হয়। বাহ, তুই সঠিক উত্তর দিয়েছিস। যা, সামনে এগিয়ে যা। এরপর বৈদ্য আবার সামনে এগোতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে এক পাথরের জঙ্গলে এসে পৌঁছায়। জঙ্গলের মধ্যে হঠাৎ সে একটা আওয়াজ শুনতে পায়। সে পিছনে তাকিয়ে দেখে বিশাল আকৃতির এক দানব তার দিকে এগিয়ে আসছে। কে রে তুই? আর এদিকে কোথায় যাচ্ছিস? আমি তোকে খাবো, তোকে গিলে খাবো আমি এখনই। দয়া করে আমাকে খেও না, আমি একটা খুবই দরকারি কাজে এই জঙ্গলের ভিতরে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, ছেড়ে দেব যদি তুই আমার এই প্রশ্নের উত্তর দিতে পারিস। বল, এমন কোন জিনিস যার মুখ নেই তবু কথা বলে, আবার কান নেই তবু সবকিছু শোনে? এর উত্তর তো খুবই সহজ। এর উত্তর হবে প্রতিধ্বনি। বাহ, তুই সঠিক উত্তর দিয়েছিস। যা, সামনে এগিয়ে যা। এরপর রঘুবৈদ্য আবার সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে সেই জাদুর আম গাছটি দেখতে পায় এবং সে লাফিয়ে লাফিয়ে সে গাছে আম পাড়তে শুরু করে। অনেক কষ্টে সে কিছু আম পাড়তে পারে এবং সেই আমগুলো নিয়ে সে গ্রামে ফিরতে থাকে। গ্রামে পৌঁছে জমিদার মেয়েকে সে আম খাওয়াতেই জমিদার মেয়ে একেবারে সুস্থ হয়ে যায়।
জমিদার বৈদ্য মশাইয়ের ওপর খুশি হয়ে তাকে অনেক টাকা পয়সা ও অনেক জিনিসপত্র দেয়। সেই টাকা পয়সা দিয়ে তারা সুখে বসবাস করতে শুরু করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।